আচ্ছা, কোথায় যাচ্ছেন? হ্যাঁ, এই পাশের এই সাঁকো দিয়ে কিন্তু আপনাদের যাতায়াত করতে হয়। আচ্ছা, কলকাতা দখল করে নেবো, ভারতবর্ষ দখল করে নেবো, এটা কি ঠিক বলছে? এটা যে যা বলছে সবাই পাগলের দল বলছে। মুসলমানরাই আমাদের সেই রাস্তায় ওঠার জন্য জায়গা দিল না। এটা সম্পূর্ণ জাতিগত বিদ্বেষ না? এই জাতিগত বিদ্বেষের জন্যই আমরা আমাদের এখান থেকে সব ফ্যামিলিগুলো চলে যেতে পারবো। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে চলে এসেছি সীমান্তবর্তী পেটাঙ্গি গ্রাম। হ্যাঁ, এই পেটাঙ্গি গ্রামের একটি আস্ত গ্রাম ছিল যেখানে অনেকগুলো পরিবার বসবাস করতেন। সেখানে দাঁড়িয়ে রাতারাত্রি এই গ্রামটা কিসের গ্রাসে মাত্র দুটি পরিবারে এসে দাঁড়ালো, এবং এখানকার মানুষ কিভাবে আছেন, এখানকার ভৌগোলিক পরিবেশ কি, আর কিভাবে ওনারা আছেন, কিভাবে ওনারা দিন কাটাচ্ছেন, সবটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভেরির পাড় বরাবর কিন্তু হেঁটে চলেছি, আর দুই দিক দিয়ে এত সুন্দরভাবে এই খেজুর গাছগুলো লাগানো আছে, মানে অসাধারণ কিন্তু এক দৃশ্য চোখে পড়ছে। আর এই রাস্তা দিয়ে হেঁটে চলেছি পেটাঙ্গি গ্রামের সেই দুটি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে। চোখে পড়ে গেল খুব সুন্দর একটা বাড়ি। তো ওই বাড়িটাতে কি মানুষ বসবাস করেন নাকি এটা কোনো কিছু করার জন্য করা হয়েছে, এটুকুনি শুনে নেওয়ার চেষ্টা করি। কিছু ভাইয়েরা আছে এখানে, ওদের সঙ্গে একটু কথা বলবো। ভাই, ভালো আছো? হ্যাঁ, বলছি এটা কি তোমরা থাকো নাকি? আচ্ছা, মানে এই ভেরিটা তোমাদের? আপনার বাড়ি পেটাঙ্গিতে? আসলে দাদু ঘুরতে এসছে নাকি? দাদু ঘুরতে এসেছে, দাদুর বাড়ি অরিজিনাল বাড়ি হচ্ছে আমাদের বাড়ি হলো বাংলাদেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাদু পাসপোর্টে ঘুরতে এসেছে। ও, তা কেমন লাগছে ভারতের এই জায়গাটা? জায়গা তো ভারতবর্ষ তো আজকে নতুন ঘুরতে আসেনি। হ্যাঁ হ্যাঁ, ও বহু কাল থেকেই ঘুরি। এই যে সমস্যাগুলো হচ্ছে এখন বাংলাদেশ এবং ইন্ডিয়া নিয়ে, আপনার মতামত কি এখানে? যে এটা কি হওয়া উচিত, না এটা থেকে বিরত হওয়া উচিত মানুষকে? মানুষ যে বলছে কলকাতা দখল করে নেবো, ভারতবর্ষ দখল করে নেবো, এটা কি ঠিক বলছে? এটা যে যা বলছে সবাই পাগলের দল বলছে, কেউ বুদ্ধিমান লোক এরকম কথা বলছে না। আচ্ছা, জেলা মানে কালীগঞ্জ? আচ্ছা আচ্ছা, কালীগঞ্জ না, মহেশপুর। মানে ওখানে তো হিন্দু মুসলিম সবাই তো মিলেমিশে আছে, আমরা আছি। হ্যাঁ, এবার কিছু কিছু মৌলবাদী লোকজন আছে যারা হচ্ছে আর কি এই জিনিসগুলোকে বাড়াবা দিচ্ছে, যে একটু অশান্তি হোক, গন্ডগোল হোক। ওই জামাত ইসলাম। হ্যাঁ হ্যাঁ, দেখো আমি কিন্তু নিজের মুখে কিছু বলছি না, ওনার ভাষ্যমতে উনি কিন্তু নিজের মুখে বলছেন যে মানুষ কিন্তু ওখানে কিছু লোক আছে যারা কিন্তু অশান্তি বাঁধানোর চেষ্টা করছে দুই দেশের মধ্যে, অবিভক্ত ভারত। আর সেখানে দাঁড়িয়ে এখন ভাগ হয়ে গেছে, সীমানার তারকাটা পড়ে গেছে, তবু মানুষের মন কিন্তু এই দেশ এবং ও দেশের একটাই প্রাণ, ঠিক একটাই প্রান্ত। তো ওনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আপনি পুরো ভারতটা ঘুরুন, পুরো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরুন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। আসি। আপনারা সবাই ভালো থাকুন। হ্যাঁ হ্যাঁ, তো পুরনো মানুষকে দিয়ে কিন্তু বিচার করা যায় যে সেখানকার পরিস্থিতি, এখানকার পরিবেশ সবটাই কিন্তু বিচার করা যায়। এনার সঙ্গে কথা বললাম, এনার কিন্তু কথাবার্তা খুব নিদারুণ ভালো। আর সেই জায়গায় দাঁড়িয়ে ওনার সঙ্গে কথা বলে একটা জিনিস বুঝলাম যে আমাদের কিন্তু এখনও ভালোবাসার যে জায়গা সেটা কিন্তু দেশের মধ্যে, মানুষের মধ্যে আছে। আচ্ছা, কোথায় যাচ্ছেন? হ্যাঁ, এই বাঁশের এই সাঁকো দিয়ে কিন্তু আপনাদের যাতায়াত করতে হয়। আপনাদের বাড়ি কোথায়? ওইটা আপনাদের বাড়ি? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দেখো জেঠিমা কিন্তু যাচ্ছেন বাজারে, আর এই বাউরের পাড়া বরাবর হেঁটে যাবেন, আর এখন কিন্তু উনি সাঁকো পার হচ্ছেন। আচ্ছা, রাত বেরাত তো সমস্যা হয়? সমস্যা তো হবে, হসপিটালাইজ করা, এখানে কোনো হসপিটালের কোনো ব্যবস্থা না, যেতে গেলে তো সেই বনগায় যেতে হবে, সীমান্ত, একেবারে সীমান্তবর্তী, এটা জল টল চাপায় না। যদি কেউ খুব অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে তো তাকে চ্যাংকুলা করে নিয়ে যাওয়ার যে ব্যবস্থা সেটা তো হবে না এখানে। এখানে ওই কোনো লৌকো টোকো যদি কেউ পারে না, ঘাড়ে করে নেয়। কি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তারা আছে। তো গদ্দরতা নাই, আমরা তো এই যে কার মতন কতি কত বছর আইছি, খালি ভোট দিয়ে যাচ্ছে, আমাকে তো একটা গোয়ারও দেয়। বাড়ি কোথায় ছিল? আমরা অনেক আগে, আমাদের ছেলে মেয়ে নয় আমরা আইছি। আচ্ছা, অনেক আগে এসছেন। মানে এক কথায় বলা চলে এপার বাংলা ওপার বাংলা সবই একই ছিল যখন, তখন আপনারা এসছেন।
তো আমরা যে পুরাপুরি হয়েছে হ্যাঁ, সেই হ্যাঁ। পুরাপুরির সময় আমরা ছোট থাকতে এই দেশে আইছি। আচ্ছা 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 জেঠিমার সঙ্গে পরিচয় হলো, আর জেঠুর সঙ্গে কথা হবে না তা তো হয় না। তো চলো, এই বাসটা কিন্তু বেশ তো এখন সাবধানে যাতায়াত করতে হবে। আসি ঘুরে নাকি? হ্যাঁ 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 ভাই। তো এই বাসের সাঁকো পার হয়ে কিন্তু আমাদের যেতে হবে ওই পেটাঙ্গি গ্রামের একেবারে অভ্যন্তরে। পার হয়ে গেছি, আর এটাই হচ্ছে এই রাস্তা। এই রাস্তায় পার হয়ে এলাম এই বাসের সাঁকো ধরে। তো এই রাস্তা বরাবর হেঁটে চলেছি, আর এখন প্রবেশ করব যেই বাড়ি দুটি আছে সেই বাড়ি দুটির দিকে। তো চারিদিকে এরকম বিস্তীর্ণ মাঠ, আর এই বিস্তীর্ণ মাঠের একেবারে অভ্যন্তরে দুটি মাত্র পরিবার এখানে বসবাস করে। গ্রাম বাংলার যে ঐতিহ্য এই পেটাঙ্গি গ্রামের মধ্যে প্রবেশ করলেই চোখে পড়বে। কিন্তু একটা বিশেষত্ব কারণ যেটা দেখলাম, যে আসা যাওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু খুব দুর্বিষহ এখানকার মানুষের। কারণ একটি মাত্র বাঁশের সাঁকো, আর সেই সাঁকো বরাবর কিন্তু তাদের যাতায়াত করতে হয়। ও ভালো আছেন? আচ্ছা, বলছি আপনারা এখন তো দেখছি দুটো পরিবার। দুটোটা এখন বর্তমানে আমি একটাই পরিবার এখানে। আচ্ছা, এখন একটা পরিবার, হ্যাঁ, মানে ওপাশে একটা বাড়ি দেখলাম। ও বাড়ি ওই দেখেছো গাছ কাটা আছে, ওরা চলে যাবে, ওদের বাড়ি হয়ে গেছে ওপারে। আচ্ছা, ওনারাও চলে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, কতগুলো বাড়ি ছিল এখানে 17টা বাড়ি ছিল। 17টা বাড়ি ছিল। 17টা বাড়ির মধ্যে আপনারা দুটো পরিবার আছেন এখন, তাও বলছেন একটা পরিবার চলে যাবে, তাহলে তো একা পড়ে যাবেন। খুবই তো সমস্যার মধ্যে পড়তে হবে তখন, যে কোথায় সমস্যা? কাউকে ডাকা, কোনো শারীরিক সমস্যা হলে হসপিটালাইজ করা। তখন আমরা এতই দুরবস্থার ভিতরে ছিলাম যে আমরা তখন হচ্ছে গমের চালের ভাত খেতাম। গমের চালের ভাত? গমের চালের ভাত, ওই তাও বাজার কিনতে পাওয়া যেত সেই টাইমে। তা ওই সব জিনিস কিনে এনে, এটা আমরা দেখিনি। হ্যাঁ, কম পয়সায় কিনে এনে আমরা ভাত খেয়েছি। তারপরে আমাদের এইসব জমিতে তখন ফসল হতো না, এখানে হয়তো চিনে, যে চিনে হাতে চাল করে ভাত খাওয়া যায়, সেই সব জিনিস হতো, ঘাসের মতন দেখতে। আচ্ছা আচ্ছা। তা সেই সব জিনিস আমরা খেয়ে এখন এই জায়গায় পৌঁছেছি। তাই এখন কাকা তোমরা যদি এসে বলো যে আমরা এই জায়গায় কি করে আসছি, আমাদের কেন ভয় করবে? একটা শুধু সমস্যা যেটুকু দেখলাম, যে এখানে যে খালটা রয়েছে, খালে যদি একটা কাঠের ব্রিজ হতো তাহলে দেখতে একটু সুবিধা হতো। ওই সুবিধার দরকার নেই তো, কাঠের ব্রিজের কিসের সুবিধা? আচ্ছা। আমি যখন বাংলাদেশ থেকে, আমার ইতিহাসটা শোনো, 47 সালে পরে যখন বাংলাদেশ আর ভারত ভাগ হয়ে গেল, ভারতের একটা অংশ বাংলাদেশ হয়ে গেল, বাংলাদেশ হওয়ার পরে ওখান থেকে হিন্দুরা যখন বিতাড়িত হয়ে ভারতবর্ষে আসলো একমাত্র মুসলমানের কারণে। আর সেই মুসলমান এখানে এসে, সেই মুসলমানের পাততলায় যদি আমার থাকতে হয়, তারা এই যে রাস্তাটা হেঁটে আসলো, এটা আমাদের কিনা রাস্তা। আচ্ছা আচ্ছা। টাকা দিয়ে কিনা, এখানে থেকে, মানে ওই আলটা? হ্যাঁ, এই আলটা না, এখান থেকে রাস্তা পুরো একদম ওই লাউতলা বড় রাস্তার সঙ্গে মেশানো। তাই সেখানে হচ্ছে ওই লাউতলার মুসলমানরাই আমাদের সেই রাস্তায় ওঠার জন্য জায়গা দিল না। তো জায়গা যদি না দেয়, এই একটা দুঃখের জন্য এইখান থেকে আমরা সবাই নমশূদ্র, এখানে যারা 15-17 ঘর ছিলাম সবাই নমশূদ্র ছিল। তারা ওই এক এক করে আস্তে আস্তে চলে গেল। যখন আমরা নিজেরা জায়গা কিনে জমি পেলাম না, রাস্তা পেলাম না, সেই রাস্তা যখন আটকে দিল, তাহলে এটা কি হবে? এটা সম্পূর্ণ জাতিগত বিদ্বেষ না? এই জাতিগত বিদ্বেষের জন্যই আমাদের এখান থেকে সব ফ্যামিলিগুলো চলে যেতে বাধ্য হয়েছে। আচ্ছা আচ্ছা। তা আচ্ছা, বলছি যে আপনার মতামত কি, যে হিন্দু নিধন হচ্ছে বাংলাদেশে, এটা কি আমরা যেটা মানে এতে দেখছি, টিভিতে বা অন্যান্যভাবে দেখছি, সেটা কি সত্য হচ্ছে, বা ওখানকার লোকজন, রাজনৈতিক মহল বলছে যে না না, এসব কোনো কিছু হচ্ছে না? সে আমাদেরও আত্মীয় আছে বাংলাদেশে। আচ্ছা আচ্ছা। তা এই যে নিপীড়ন, এটা তো 47 সালের পর থেকেই মুসলমানদের অত্যাচার এরপরে মানে হিন্দুদের পরে আসছে। তা এই হিন্দুদের পরে 1947 সালের পরের থেকেই নির্যাতন শুরু হয়ে গেছে। মানে শেখ হাসিনা যতদিন ছিলেন ততদিন ঠিকঠাক ছিল? এইটা কি করে বলবো ঠিকঠাক ছিল কিনা, হয়তো সেটা সামনে আসেনি, আর এটা সামনে চলে আসছে, এইটাই হচ্ছে ব্যাপার। আর নইলে যে ওখানে যে হিন্দুদের পরে নির্যাতন হচ্ছে না, নইলে বারবার কেন আসবে? 71 সালেও তো আসলো, আমরা আসছি 47 সালে, প্রথমে দেশ ভাগ হওয়ার পরেই 47 সালে যখন চলে আসি, তারপরে 71 সালেও তো আসলো। তাহলে যদি সেটা না হবে, তাহলে 71 সালে কেন আসবে? মানে একটা কথা, মানে হিন্দু মতাদর্শী যারা বা হিন্দু ধর্মে যারা ধর্মিত, তারা কিন্তু মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে কোনো ধর্মের মানুষের সঙ্গে একসঙ্গে সমন্বয়ে থাকতে চায়। এইটাই তো ব্যাপার। আমাদের হিন্দুদের একটা ব্যাপার দেখো, মুসলমানদের জন্য কি আছে, মাদ্রাসা আছে, সেখানে মুসলমান ধর্ম শেখানো হয়। আর আমাদের হিন্দুদের কি আছে, ওই জেনারেল স্কুল,
যেখানে ধর্ম শেখানো হয় না। আমি যখন 81 সালে পড়তাম তখন ধর্ম শেখানো হতো। 81 সালে আমি যখন মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তখন ধর্ম শেখানো হতো। আপনি কোন স্কুলে পড়তেন? আমি ট্যাংরা কলোনি স্কুলে পড়তাম। মানে আপনি বলছেন যে আপনাদের একটা আমাদের আমি এটাই বলবো যে সরকারের যে আমাদের যে হিন্দু ধর্মটা জেনারেল স্কুলে অন্তত সেই হিন্দু ধর্মটা শেখানো, তাইলেই বুঝবে যে সেখানে আছে লঙ্কা কাণ্ড বলে একটা রামায়ণে আছে, তারপরে এই মহাভারতে আছে, যে এই জিনিসগুলো আছে আমাদের সেই বাচ্চাবেলা থেকে আমাদের ছেলেদের মাথায় ঢুকায় দিই। এগুলো তো আমাদের ইতিহাস, প্রাচীন ইতিহাস। সেই প্রাচীন ইতিহাসটাই তো আমাদের এখন শেখানো হচ্ছে না। তাহলে আমাদের ছেলেপেলে কি করে মানুষ হবে? লঙ্কা কাণ্ড বলে আছে রামায়ণে যে যুদ্ধটা, এগুলো শেখানো হোক, কেন হয়েছিল, তারপরে সেখানে কারা জয় করলো, কিভাবে করলো, সেই জিনিসগুলো শেখানো হোক। তাহলে আমি মনে করি যে ভারতবর্ষের মানে সামনের যে প্রজন্মগুলো আছে সেই প্রজন্মগুলো এখন বর্তমানে ভারত আছে 4র্থ স্থানে। এই 4র্থ স্থান থেকে তাদের 1 নম্বরে আসতে মোটেই টাইম লাগবে না যদি এইটা যে এখন থেকে যদি শেখানো হয়, এরা যখনই আমাদের মতন এরকম স্বাবলম্বী হবে তখন আর তাদের আর ওই বলা লাগবে না যে আমরা 1 নম্বরে কীভাবে যাব। এটাই ভারত সরকার এই একটা জিনিসই ভুল করছে যে আমাদের হিন্দু ধর্মের যে ধর্মগ্রন্থগুলো আছে সেই ধর্মগ্রন্থগুলো না শেখাই আমাদের হচ্ছে ছেলেপেলে আরও পিছিয়ে যাচ্ছে। এখন আমাদের 4র্থ স্থানে থাকার কথা না, এখন আমরা পৃথিবীর 1 নম্বরের স্থানে থাকবো যদি আমাদের ধর্মটা শেখানো হয়। বিষয়টা হচ্ছে যে একটা কথা না বললেই নয়, এই প্রত্যন্ত পেটাঙ্গি গ্রামের প্রবেশ করেই যেই মানুষগুলোর সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, তাদের বিচার বিবেচনা, তাদের চিন্তাভাবনা কিন্তু খুব উচ্চ। তাদের যে কথাগুলো যে শুনতে পেলাম যে হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ধর্মের মানুষ সমন্বয়ে থাকতে পারি, তারাও কিন্তু চাইছে। কিন্তু একটা বিষয় হচ্ছে যেটা বলা যাচ্ছে যে মানে ডমিনেট করা মানুষকে, সেই ডমিনেট করা থেকে বেরিয়ে এসে সবাই যদি একসঙ্গে থাকি আমরা কিন্তু ভালো থাকবো। আমাদের এই সোনার ভারত হয়ে উঠতে আর বেশি সময় লাগবে না। যেখানে 3 নম্বর 4 নম্বর আছে সেখানে 1 নম্বরে পৌঁছাতে কিন্তু বেশি সময় লাগবে না। কিন্তু আমাদের ছেলে মেয়েদের মাথার ভিতরে একেবারে মগজের ভিতরে প্রবেশ করাতে হবে যে কোনটা ঠিক কোনটা বেঠিক। আর ধর্মশাস্ত্রে কিন্তু বড় অস্ত্র, বড় শাস্ত্র, সেটা কিন্তু আমাদের কাজে লাগবে। ভালো আছেন? কোথায় মাঠে গেছিলেন? মানে সকালে কাজবাজ সব সারা হয়ে গেছে নাকি? কাকুর সঙ্গে কথা বলছিলাম, এতক্ষণ ধরে গল্প করছিলাম যে এখানে আপনাদের থাকতে অসুবিধা হয় না, তো কাকু বললেন যে না না আমাদের এখন অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, 50 বছর বয়স আমাকে তা অভ্যাস হয়ে যাবে না? বয় করলে আমাদের দেখবে কারা? না সে তো ঠিকই, মানে আপনারা যারা আছেন একেবারে নিজের উপর নিজে নির্ভরশীল হয়ে আছেন, অন্য কারোর উপর নির্ভরশীল হয়ে নেন। কিন্তু মানে শুধু যে সমস্যাটা সেটা হচ্ছে যে ওই সাঁকো পার হয়ে যেতে হয়, রাস্তা নেই। এটাই তো। জল আসলে তলায় যায়, জল আসলে তলায় যায় মানে বন্যা এইসব জায়গায় এবারও জল এসে গেছে। জল এসে গেছে। এই যে কাকার সঙ্গে কথা দেখো একটা জিনিস কি, উনি কিন্তু খুব মানুষটা খুব ভালো, একটু রসিকীয় লোক। কারণ আমি জিজ্ঞাসা করছিলাম এখানে কি জল ওঠে, উনি বলছে না না জল আসে না, জল ওঠে না। ওই যে পটল খেত যে লোকের জমি ভাগে বন্ধকে করি ওই যে সে তলায়। বাড়ির যে কর্তি উনি কিন্তু বলতে পারবে যে কি সমস্যা, এই সাঁকো দিয়ে যেতেও সমস্যা হয়। ওটা লোকের সাঁকো, কত গন্ডগোল মারামারি ওরিয়ে সাঁকোর উপর জাতি হয়, ওই সাঁকোর উপর যেতে। আচ্ছা, মানে আপনারা কি কোন দিক দিয়ে যান তাহলে? আমরা এই লাউতলা দিয়ে যাই, ওই হাঁটু জল দিয়ে পাট বাগান দিয়ে, আবার এই জল সাঁতরাই যাই। এই এখন তো জল খাটো বললে ওই দুটো বাজ দেশে ভেড়িয়ালা। বলছি যে মানে হসপিটাল যেতে গেলে তো বনগা। হ্যাঁ বনগা। এবার সেক্ষেত্রে আমি বলছি যে যারা এখানে গর্ভবতী মায়েরা যারা আছেন তাদের যদি কোনো রকম পেন হয় বা কোনো মানুষ যদি বয়স্ক মানুষ অসুস্থ হয়, সেক্ষেত্রে হসপিটাল নিয়ে যেতে গেলে তো খুবই সমস্যার মধ্যে, ঘাড়ে করে নিতে হবে। ঘাড়ে করে নিয়ে তো আর বাসের সাঁকো পার হওয়া যায় না, মানে অনেকটা রাস্তা ঘুরতে হয়, তখন তো বিপদ আপদ হয়ে যেতে পারে। তো আপনার নাতি ছেলে আছে বললেন, তো ও তো স্কুলে পড়ে, স্কুলে যায় কি এই রাস্তা ধরে? না। আচ্ছা, তাহলে ও নাতি ছেলেদের ওদের মা বাবা আছে, ওই লোকের টাকা সুদ নাই যে কি কয় মহিলা সমিতির টাকা জমি জাতি কিনে যে ঘর বাঁধিয়ে। আচ্ছা আচ্ছা, মানে সমিতি থেকে টাকা নিয়ে এটা ঘর বেঁধে আছে। তো মানে দেখো মানে পরিস্থিতিটা এমন এরকমই যে ওনাদের জমি জায়গা স্কুলে যেতে পারবে না বলে ওই আগে আগে দৌড় মারে। আচ্ছা আচ্ছা। আর আমাদের ছেলেপেলে ছিল বেকার, ওদের লেখাপড়া তেমন শিখাতে পারিনি, তার জন্য আমরা এনে পড়ে রয়েছি। যেটুকু যা জমি জায়গা আছে মায়ার কারণে এখানে পড়ে আছে। লোকের জমি ব্যাট বাতে খাওয়ার জন্য। আরে আপনাদের মানে মাঠান জমি ছাড়া এই যে ভিটে মাটি তো আপনাদের, হ্যাঁ ভিটে জমিটা তো এখন এর কোনো কাগজপত্র নেই। সে রিলিফের জমি? হ্যাঁ রিলিফের জমি। একটা কল একটা মাত্র, আর ওনাদের 2-4টে গরু ওনারা পোষেন। আর এই রান্নাঘর বলতে এই যে হাওয়া বাতাস হলে
যে রান্নার যে পরিস্থিতি সেটা কিন্তু খুব খারাপ পর্যায়ে পৌঁছে যায়, মানে রান্না অনেকটা দেরি করে হয়, ওনাদের খাওয়া দাওয়া ঠিকঠাক টাইমে হয় না। আর এই যে বাড়িটার অবস্থাটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। কারেন্টের ব্যবস্থাটা শুধু আছে না, হ্যাঁ কারেন্টটা দিচ্ছে। আর মানে মানে শৌচালয় নেই, তাই তো? আচ্ছা, তো এই যে বাড়ির পরিস্থিতিটা তোমার দেখো, পুরোটাই টিনের অবস্থা তো খুব খারাপ। হ্যাঁ, জল পড়ে, এই যে জল পড়ে, মানে টিন কিন্তু পুরোটাই হয়ে গেছে। 2000 হ্যাঁ, 2000 সালের বন্যার পরে 2000 সালে বন্যার পরে, এই ঘরটা তৈরি করা। তো এরপরে তো আর ঠিক করতে মানে সাহস পাচ্ছেন না। তার যদি ঠিক করে তাহলে জীবনের মতন একবারই ঠিক হবে। মানে একটা কথা, ওনার সঙ্গে যখন আমি প্রথম কথা বলছিলাম তখন কিন্তু উনি একটু রাগ অভিমানে কথা বলছিলেন নিজের ওপরে, আমাদের ওপরে না, নিজের ওপর রাগ অভিমান করে বলেছেন। বিডয় গেলাম, কাগজপত্র জমা দিলাম, কিছুই তো দিল না। তো এই ঘরটা কিসের? গোয়াল ঘর ছিল, গোয়াল ঘর, হ্যাঁ টালির ঘর ছিল, শালির ঘর ছিল। আচ্ছা, এই বাড়িগুলো যেগুলো দেখতে পাচ্ছি এগুলো পাকা বাড়ি, এত সুন্দর বাড়ি, ভালো খরচ করে, তো এটা তো এখান থেকে চলে গেল কেন? এই যাতায়াতের সমস্যার জন্য? হ্যাঁ হ্যাঁ যাতায়াতের সমস্যা। তো দেখো কি কি পরিস্থিতি কাকিমার মুখ থেকে, কাকিমার ভাষ্য মতো কিন্তু শুনতে পেলাম, যেখানে কিন্তু যাতায়াতের সমস্যার কারণে প্রায় 17টি পরিবারের মধ্যে 15টি পরিবার এখান থেকে কিন্তু উচ্ছেদ হয়ে নিজেরাই উচ্ছেদ হয়ে কিন্তু অন্য জায়গায় গিয়ে বাড়ি ঘরদর করেছেন, বা এনাদের যারা ছেলেমেয়েরা আছেন ওনাদের যে বাচ্চা কাচ্চাদের পড়াশোনার সমস্যার কারণে ওনারা অন্য জায়গায় গিয়ে বাড়ি করেছেন, তাও লোনে টাকা নিয়ে বাড়ি করেছেন একটুখানি জমি কিনে। আর একেবারে প্রবেশ করে গেছি যে জেঠিমার সঙ্গে কথা বলছিলাম, এই যে জেঠুদের মানে জেঠিমাদের বাড়ি। ভালো আছো জেঠু? জেঠি এই মাত্র গেলেন এই জেঠিমা? তো কোথায় গেলেন জেঠিমা? আচ্ছা, অনুষ্ঠানে গেলেন। আচ্ছা, বলছি যে আপনাদের এই যে অবস্থা দেখলাম, যেতে মানে আসা যাওয়ার যে সমস্যাটা, শুধুমাত্র একটা বাঁশের সাঁকো, মধ্যেখান থেকে খাল বয়ে গেছে, কেউ যদি অসুস্থ হয়, আপনারাও যদি কোনো রকম শারীরিক সমস্যা হয়, তাহলে তো খুব সমস্যার মুখে পড়তে হয়। খুব সমস্যা। তো এটা কখনো কেউ দেখতে আসেনি বা জানতে আসেনি? কেউ দেখতে আসেনি, কোনো মেম্বার পর্যন্ত, মানে মেম্বার হওয়ার আগে আসে, এসে ভোট দাও, এবার যখন ভোট ছেড়ে যায় তখন আর আমাদের কথা মনে থাকে না। এইটা পুরোটা আস্ত গ্রাম ছিল তো পেটাঙ্গি? পুরো আস্ত গ্রাম ছিল, যাদের সমর্থন আছে তারা চলে গেছে পয়সা জায়গা জমি কিনে, কিন্তু আমাদের সমর্থন এই বলে আমরা জাতি পারিনি। মানে 65 সালে হচ্ছে ওনারা এখানে এসে বাড়ি করেন। আগে আপনাদের বাড়ি পূর্ববঙ্গে ছিল, তাই তো? বাড়ি করিনি, আমাদের পূর্ব পাকিস্তানে বাড়ি ছিল, পাকিস্তান থেকে মা বাবা চলে আসলো, এদেশে রিফিউজি হিসেবে ছিলাম আমরা। এই যে রিফিউজি, এগুলো রিলিফ সম্পত্তি। আপনার কাগজপত্র পাননি? না, এইভাবেই রিলিফের জমিতেই আছেন? ওইভাবে রিলিফের জমিতে আছে। মানে চাইলেও কখনো বিক্রি করতে পারবেন না? না, চাইলে বিক্রি করবো কি করে? বিক্রি হচ্ছে, এখন বিক্রি হচ্ছে, ওই কম দামে বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা মানে আচ্ছা। দখল সত্ত্ব নিয়ে নিচ্ছে একজন। এই ও, তা আপনাদের কি কি কাজ কি করা হয় আপনাদের এখানে? কাজ এই মাঠে চাষবাস? চাষ। মাঠান জমি আছে? মাঠের জমি ওই বন্ধক নেওয়া, লিজ ভাগে এই করে খাই, নিজস্ব জমি নেই আমার। আপনার শরীরটা খারাপ মনে হচ্ছে? শরীরটা খারাপ আমার, আচ্ছা আচ্ছা আচ্ছা। হাড়টা খেয়ে গেছে, এই যে চলতে পারিনি। ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, ডাক্তার দেখাচ্ছি, তা কোনো আরাম হচ্ছে না। দেখো কি পরিস্থিতি, মানে ওনার কথাগুলো শুনলে কিন্তু খুব গায়ে কাটা দিচ্ছে, যে একমাত্র রাস্তা সেটা হচ্ছে এই খাল পার হতে হয় বাঁশের সাঁকো হয়ে, তারপরে ডাক্তার দেখানো থেকে শুরু করে স্কুল ঘাট সমস্ত কিছু, হসপিটাল, সব এইভাবে কিন্তু যাতায়াত করতে হয়। আর মানে ওনাদের যে জমিটা আছে সেটা কিন্তু রিলিফের জমি, কাগজপত্র ঠিক করে এখনও কোনো রকম সেইভাবে পায়নি সরকার। যাদের জমি আছে তাদের টাকা দিচ্ছে, কিন্তু আমরা যে ভাগে লিজ করে খাই আমাদের টাকা দিচ্ছে না। আমরা যে একজন ভাগ চাষি, টাকাটা তো আমরা পাবো। আপনার জমি আমি করে খাচ্ছি, কিন্তু টাকাটা তো আমি পাবো। মারতে গেলে আমার যাচ্ছে। এই যে এই বছর এই যে আমন ধান মারি গেল, ধান করেছিলেন 4 বিঘে জমি মারি গেল, তো টাকা তো যাদের জমি তারা পাচ্ছে, আমি তো পাচ্ছি। যে ভাগ চাষ সে টাকা পাবে, এ তো বলে। আচ্ছা, এটা কি আপনাদের মন্দির, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে মতুয়া মন্দির। ভগবান যেখানেই থাকুক না কেন সেটাই কিন্তু তার খুব সুন্দর একটা জায়গা, পবিত্র স্থান। ছোটোখাটো টিন দিয়ে ওনাদের যা পারকতা সেই অনুযায়ী ওনারা এই মন্দিরটা করেছে। এখানে হরিচাঁদ, গুরুচাঁদ, মাতারানী আছে। আর ওনাদের বাড়িটা দেখানোর চেষ্টা করি, এই যে টিনের বাড়ি। এই ছিল সীমান্তবর্তী পেটাঙ্গি গ্রাম, যেখানে আজকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে দেখালাম যে ওখানকার মানুষ কিভাবে আছে, আর ওখানকার মানুষ কিভাবে এখানে এসছেন। 1947 সালে দেশ ভাগের সময় ওনারা চলে আসেন, প্রায় 50 বছর ধরে ওখানে কিন্তু ওনারা বসবাস করছেন। কি কারণে তারা এসছেন, কোন নিপীড়ন, কোন কষ্টের মধ্যে তারা কাটিয়েছেন,
যে ওদেশ থেকে এদেশে তাদের চলে আসতে হয়, সবটাই কিন্তু তাদের মুখের কথার মতন আমি যেটুকু জানতে পারলাম তোমাদের জানালাম। আর একটা কথা কিন্তু ওনাদের যে সমস্যাটা সেটা হচ্ছে যে প্রায় 17টা পরিবার যে মানে কারণের জন্য তারা পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশ থেকে তারা এদেশে এসেছিলেন সেটা কিন্তু ওনারা নিজেরা জানালেন। কিন্তু 17টা পরিবারের মধ্যে এখন মাত্র 2টো পরিবার আছে, কারণ 15টি পরিবার চলে গেছেন যাতায়াতের দুরবস্থার কারণে। কারণ এই খাল পার হয়ে তাদের আসতে হয়। এপাশে হসপিটাল থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা সবটাই কিন্তু নির্ভর করতে হয় ওই খালের একটি মাত্র বাঁশের সাঁকোর ওপর দিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সবাই চলে যাচ্ছে। মাত্র 2টো পরিবার ছিল, তার মধ্যে একটি পরিবার অন্যত্র জমি কিনেছে এবং আরেকটি পরিবার কিন্তু তারা কিন্তু বলছে যে আমরা এখানে থাকবই করে, তাদের ছেলেমেয়েরা অন্য জায়গায় চলে গেছে এবং তাদের পড়াশুনোর ক্ষেত্রে হোক বা অন্য ক্ষেত্রে হোক কিন্তু তাদের মায়া রয়েছে, সেই মায়াটা জমে আছে বলে তারা কিন্তু যেতে পারছে না তাদের জমিটা ছেড়ে। তো খুব মানে সহস্র কষ্ট এবং কঠিনতম পরিস্থিতির মধ্যে তারা কিন্তু সময় কাটাচ্ছেন। তো সবটা কিন্তু তোমরা দেখলে। চলো আজকের মতো টাটা, পরবর্তী অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে।